শোনো, এই জর্গায় কোথায় গিয়েছিলে? নতুন চিরুনি? তুমি টাকা কোথায় পেলে? কে দিয়েছে তোমার টাকা? সাবু বোকার মতন ভুট্টা করলো কেন? এই দেখো জামাইয়ের ছবি। মাফ করবেন, একটু রিক্সা স্ট্যান্ড অব্দি এগিয়ে দেবেন? ধন্যবাদ। সাবু শ্বশুরবাড়ির ঠিকানাটা দাও তো, একবার সঙ্গে দেখা করে আসি। এতবার জিজ্ঞেস করছি চিরুনি কেনার পয়সা কোথায় পেলে? তা যখন বলবেই না তখন ঠিক আছে, তোমার সাহায্যের আমার দরকার নেই। মামা, তুমি কেমন আছো? থাক থাক থাক, দিদির মুখে সব শুনলাম। আমার মামা দিল্লিতে থাকেন, প্রণাম করো। বলো মামা, আমি কি কিছু ভুল করেছি? দিদি যে বললো কোনো কাজকর্ম করে না, কোনো রোজগার পাতি নেই। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আরে না না, ও একটা কাজ করে। ও কোনো কাজই করে না। করে? না না, করে না। আরে আমি বলছি করে। করে? হ্যাঁ, আজ আমি যখন ট্রেন থেকে নেমে একটা কুলির খোঁজ করছিলাম, তখন ও আমার মালপত্র ওর মাথায় তুলে প্রায় আধ মাইল হেঁটে আমাকে একটা রিক্সা ধরিয়ে দিয়েছে। ও কুলির কাজ করেছে? হ্যাঁ, এর জন্য আমি ওকে কোটিটা টাকা দিয়েছিলাম। তুমি টাকা দিয়েছিলে? হ্যাঁ। তুমি কুলির কাজ করে টাকা রোজগার করে আমার জন্য চিরুনি কিনে এনেছো? তুমি মাথা নিচু করছো কেন? তোমার প্রতি শ্রদ্ধায় আমার মাথা উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, কিন্তু না, চলো এসো আমার সঙ্গে। কি হয়েছিল শোনো না মামা। সব শুনবো, আগে ঘরে চল, কথা আছে। মামা, ঘরে মানে? হ্যাঁ মানে কয়েকদিন বাদে ওর ভাইয়ের বিয়ে, তাই বাইরে থেকে মামা মামি এসেছেন। তাই কয়েকদিনের জন্য আমরা ঘরটা ছেড়ে দিয়ে ওই সিঁড়ির নিচেই থাকছি। ওই সিঁড়ির নিচে খোলা বারান্দায়? এই যে কোন লাট সাহেব এলেন, যে সমস্ত কাজকর্ম ফেলে রেখে ইনাকে সংসারের জমা খরচের হিসেব দিচ্ছ। নমস্কার, আমি সাবিত্রীর মামা, দিল্লিতে থাকি। অফিসের কাজ পড়ে যাওয়ায় ওর বিয়েতে আসতে পারিনি। আজ দিল্লি থেকে ফিরে দিদির মুখে সব শুনে আমি দিদির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে ক্ষমা চাইতে ছুটে এসেছেন? আপনার ছেলে বৌমা বিয়ের আগে কথাটা না বলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন, তাই বলে শোধ তোলবার জন্য দিদি আপনাকে ওভাবে ঠকাবে? না না, এটা দিদির একদম উচিত হয়নি। আমাকে ঠকিয়েছেন? দিদি সাবিত্রীর বিয়েতে যৌতুক হিসেবে আপনাকে 15 ভরি সোনা দিয়েছে। হ্যাঁ, আপনি কি সোনার গয়নাগুলো দেখে নিয়েছিলেন? ওগুলো তো বড় বৌমা পরে এসেছিল, পরে আমি সেগুলো খুলে নিয়েছি। কি গো বড় বৌমা?
হ্যাঁ, তো ওগুলো হাতে নিয়ে কি আপনি বুঝতে পারেননি যে ওগুলো আসল সোনার গয়না নয়, নকল, ইমিটেশন? সে কি? ওগুলো সব নিয়ে আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি। মামা, তুমি এসব? কোনো কথা নয়, দেখে যা। মা, কি হলো মা? সব গয়না নামাচ্ছ? আমার সর্বনাশ হয়ে গেছে মিনু। বড় বৌমার মামা এসেছেন, উনি বলছেন এসব গয়নাগুলো নাকি নকল। নকল? আরে তোমার মা না হয় বুঝতে পারেন, তোমার তো এগুলো দেখে বোঝা উচিত ছিল যে এগুলো আসল গয়না নয়। না, খোলো খোলো, নিন এবার মিলিয়ে দেখুন, দেখুন আপনার সঙ্গে মিলিয়ে দেখুন। হ্যাঁ মা, তাই তো। এখন দেখছি এগুলো কেমন মেড় মেড়ে। ভীষণ। হ্যাঁ মা, শাড়িটা পাল্টে যাও না। হ্যাঁ, শাড়ি পাল্টে যাও। আর যাবার সময় তানা একটা ডায়েরি করেছে, ওর মা তোমাকে হাতের কাছে পেলে এমন পেটান পেটাবে না। আচ্ছা মামা, তুমি এগুলো পাল্টে এনে দিতে পারো না? আমি? হ্যাঁ, এতটা উপকারী যখন করছেন তখন বাকিটা। না মানে দিদি যখন শুনবে যে সাবিত্রীতে ঘর থেকে বার করে দিয়ে আপনি আপনার ভাইকে ওদের ঘরে ঢুকিয়েছেন, তো এসব শোনার পর কি দিদি? না না, আমি আজই আমার ভাইদের ওই ঘর থেকে বের করে আমার ছোট ছেলের ঘরে পাঠিয়ে দিচ্ছি। ছোটদা এখন বাড়িতে নেই, উনি থাকতে থাকতেই মামাদের ওর ঘরে ঢুকিয়ে দাও, উনি দেখে যাক। হ্যাঁ। এই পুলক, ওঠ। সীমা, তুমি তোমাদের জিনিসপত্রগুলো সব তাড়াতাড়ি গুছিয়ে নাও। গুছিয়ে নেব? হ্যাঁ, তোমরা তোমাদের সবকিছু গুছিয়ে নিয়ে শঙ্করের ঘরে চলে যাও। আজ থেকে তোমরা ও ঘরেই থাকবে। কিন্তু কিন্তু দুদিন বাদে শঙ্করের বিয়ে, ও বউ নিয়ে আসবে। সে যখন আসবে তখন দেখা যাবে। এখন তোমরা বড় বৌমাকে এই ঘরটা ছেড়ে দাও। দিদি, তুমি আমাদের ঘর ছাড়া করছো? বলবোই তো, ওরা সাবুকে ঘর ছাড়া করেছে, আমি ওদের বাড়ি ছাড়া করে ছাড়বো। তুই এভাবে গয়নাগুলো নিয়ে এলি? গয়না এনেছে, এবার 30,000 টাকাও নিয়ে আসবো। গয়না না হয় নকল বলে নিয়ে এসছিস, কিন্তু টাকাগুলো আনবি কি করে? আনবো যখন বলেছি তখন আনবো। যেমন কুকুর তেমনি মুগুর, ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। শোন না, ওর মেয়েটা খুব ভালো, ও সাবু দলেই আছে। ওটাকে হাতে পেলে কি করবে? আচ্ছা, ও কোন কলেজে পড়ে জানিস? চলবে? খুব ঝাল বাবা, ঝাল কম হয়ে গেছে। ওই ঝাল নেই তো? সেদিনকে তুমি তোমার বোবা দাদাকে দিয়ে আমাকে খুব মার খাইয়েছিলে না? আজ আজ তোমায় কে বাঁচাবে? কি গো, 4টে বেজে গেল, এখনো তুমি কলেজ থেকে ফিরলো না? এত দেরি তো কোনোদিন করে না ও। হ্যাঁ বাবা, আমি বলছিলাম কি, আপনার বড় ছেলেকে একবার বলুন না গিয়ে দেখে আসুক। আচ্ছা। হ্যালো, কে বলছেন? আমি মানে আমি আমি তাপস বলছি। কোন তাপস মানে? কেন মনে নেই? আর আপনার বোবা ছেলেটা আমাকে খুব মেরেছিল। হ্যাঁ, আমি মিনতিকে তুলে নিয়ে এসেছি। কোথায় নিয়ে গেছো মিনতিকে? আমার কাছে আছে। না না, কোথায় আছে বলা যাবে না। শুনুন, কমপক্ষে 30,000 টাকা লাগবে কিন্তু। 30,000? কি হলো? বলছি মিনতিকে ছাড়তে পারে, 30,000 টাকা দিতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনাকে সেই 30 দিতে হবে কিন্তু। আপনার ছেলে আমাকে খুব মেরেছিল, আমাকে চিকিৎসা করাতে অনেক টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই নিন, কথা বলুন। হ্যালো মা। কি? মিনু? হ্যাঁ মিনু, বল বল আমায়। মা, তুমি আমায় বাঁচাও মা। ওরা বলছে টাকা না পেলে আমায় 2 টুকরো করে ফেলবে। তুমি 30,000 টাকা দিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে যাও মা। কিন্তু মিনু, এই মুহূর্তে 30,000 টাকা আমি কোথায় পাবো মা? কেন? পর্দা শ্বশুর বাড়ি থেকে তো 30,000 টাকা পেয়েছো, সেটা কি তোমার কাছে নেই? হ্যাঁ দিন, আপনার বড় ছেলের বউকে দিন।
আমি তাকেই বলে দিচ্ছি টাকাটা কোথায় পাঠাবেন। উনি যেন আপনার বড় ছেলেকে নিয়ে আধ ঘন্টার মধ্যে চলে আসেন। হ্যাঁ, দিন আপনার বড় বউকে দিন। কোথায় যেতে হবে তোমায় বলে দেবে। হ্যালো, হ্যালো, সাবিত্রী দেবী বলছেন? হ্যাঁ। হ্যালো, কে সাবু? হ্যাঁ, আমি মামা বলছি। তোর শাশুড়ির কাছ থেকে এক্ষুনি 30,000 টাকা নিয়ে তুই নন্দকে সঙ্গে করে দিদির কাছে চলে আয়। গয়নার তো আগেই নিয়েছে, এবার টাকাটা নেবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, উনি টাকা দিলেই আমি আমার স্বামীকে নিয়ে চলে আসছি। কে? মিনতি? দেখি মা টাকা দেন কিনা। কোথায় যেতে হবে বলেছে? হ্যাঁ, এখন মা টাকা দিলেই। কত যত্ন করে টাকাটা গুছিয়ে রেখেছিলাম। দেরি করো না, ওদিকে অঘটন ঘটে যেতে পারে। না না, এক্ষুনি দিচ্ছি। আমার ভীষণ ভয় করছে রে। স্বামীর শ্বশুর যদি জানতে পারে। কি করতে আর বাকি রেখেছে? এই বাড়ি থেকে 30,000 টাকা নগদ আর 15 ভরি সোনা নিয়ে আলমারিতে তুলে রেখে এই বাড়ির মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। মামা, তুমি এক এখানে যে কাণ্ড করো না। টাকাটা এনেছিস? হ্যাঁ, নে, দিদিকে দে। ওই টাকা দিয়ে নন্দ চিকিৎসা হবে। ও কি আর ভালো হবে মামা? আরে হবে, চেষ্টা করতে দোষ কি? আমি আজই নন্দর ব্যাপারে একজন ইএনটি স্পেশালিস্টের সঙ্গে কথা বলবো। আসতে পারি? আরে অভিজিৎ, এসো 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 এসো, বসো। তারপর কবে ফিরলে দিল্লি থেকে? কাল। গত মাসে ভাগ্নির বিয়েতে আসার কথা ছিল, কিন্তু কাজের চাপে আসতে পারি। আচ্ছা, কেমন আছো? না, মন মেজাজ ভালো নেই দাদা। মানে ভাগ্নিটার এমন বিয়ে হলো। কেন, কি হলো? আর বলবেন না, আমার ওই অত সুন্দর ভাগ্নি আর তার কপালে জুটলো একটা বোবা বর। বুবাবর? আচ্ছা, তোমার ভাগ্নি কি বেহালা নফরদাস রোডের অজিত চক্রবর্তীর ছেলের সঙ্গে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি অজিত চক্রবর্তীকে চেনেন নাকি? চিনি মানে? আরে আগামী সোমবার আমার মেয়ে রত্নার সঙ্গে অজিত বাবুর ছোট ছেলে শঙ্করের বিয়ে। রত্না এত বড় হয়ে গেছে? কত বছর পর তুমি এলে বলো তো? দাঁড়াও, রত্নাকে ডাকি। নকুল, এই নকুল। যাই বাবু। শোনো, ভাগ্নির বিয়েতে তো থাকতে পারোনি, কিন্তু এই ভাইজির বিয়েতে কিন্তু থাকতে হবে। হ্যাঁ নিশ্চয়। দিদিমণিকে একবার পাঠিয়ে দিত। আচ্ছা বাবু। আরে কি এত ভাবছো? হ্যাঁ, হ্যাঁ? ভাগ্নির বরকে নিয়ে এসো, আমি দেখে দেবো। আমি ঠিক এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম। আপনি আমায় ডেকেছো? আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। দিল্লি থেকে কবে এলে? সামনে তোমার বিয়ে, আমাকে তো আসতেই হতো। চলো চলো আমার ঘরে চলো। চলো আমার সাথে। তোর বাবার সাথে একটু দরকার আছে। ও পরে হবে খন। এতদিন পরে তোমায় পেয়েছি। চলো চলো আমার ঘরে চলো। যাও যাও। আজ বাদে কাল বিয়ে, আজও তো বড় বৌমার মামা গয়নাগুলো দিয়ে গেলেন না। তুমি এখনো সেই গয়নার আশায় বসে আছো? কেন, উনি গয়না দেবেন না? না, বড় বৌদির বাবাকে ঠকিয়ে তুমি গয়নার টাকা এনেছিলে, তখন তোমাকে ঠকিয়ে বড় বৌদির মামা সেগুলো নিয়ে গেছেন। টাকাটা তো তোর জন্য গেল। তোকে আটকে রেখে তোদের কলেজের ওই বদমাইশ ছেলেটা ফোন করে টাকাটা আদায় করে নিল। ওই ফোনটা তো বড় বৌদির মামাই ছেলেটাকে দিয়ে করিয়েছিল। তুই আমার মেয়ে হয়ে তোমার মতো হতে পারলাম না। তোমাকে পাপের হাত থেকে বাঁচাতেই আমি মামার সঙ্গে হাত মিলিয়েছিলাম। আমাকে তো বাঁচালি, এবার দেখবো তোর বড় বৌদিকে কে বাঁচায়। মামাটা জব্বর চালাক তো। হবে না, সব মামাই কি আর আমার মামার মতো ঢেড়স নাকি? তুই চুপ কর। তুমি এক কাজ করো, ওর মামা যখন গয়না আর টাকা ফেরত নিয়ে গেছে, তখন তুমি বড় মামাকে ফেরত দিয়ে দাও। ফেরত দেব? দাঁড়াও না, বিয়ের পরে ছোট বৌমা আসুক, তখন আমি এর শোধ তুলব। সবার সামনে এমন কাণ্ড করব যে কেঁদে একেবারে কুল পাবে না। এই যে ছোট বৌমা, তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছিল, তুমি এ বাড়িতে আসার পরই তোমার জন্য একটা সব সময় ঝি রেখে দেব। এই রইল তোমার ঝি, তোমার যখন যা দরকার
এই গা ধুয়ে দেওয়া, জুতো পরিষ্কার করা, সবকিছু একে দিয়ে করাবে। এখন কিছু করতে হবে তো বলো, করে দেবে। মা, দিদি তো বাড়ির বড় বউ, ও আমার ঝি হতে যাবে কেন? ওই বোবা নন্দটা একটা পয়সা তো রোজগার করে না, তাই ও ঝিয়ের কাজ করে সেটা পুষিয়ে দেবে। স্বামী রোজগার করে না বলে বাড়ির বড় বউকে ছোট বউয়ের ঝি হতে হবে? হ্যাঁ, তাই হতে হবে। কিছু মনে করবেন না মা, দিদির স্বামী রোজগার করে না বলে ওকে যদি আমার ঝি হতে হয়, তাহলে আপনার স্বামী মানে আমার শ্বশুর মশাই তো কিছু রোজগার করেন না। আপনার নিয়ম যদি আমাকে মানতে হয়, তাহলে আপনাকেও তো আমার ঝি নাম্বার 2 হতে হয়। কি বললে? আপনার এই ভাইটিও শুনেছি কোনো রোজগার করেন না, তাহলে এর বউকে আমার ঝি নাম্বার 3 করেনি, কি বলেন? তুমি? মা, আপনারা শাশুড়িরা চিরকাল বাড়ির বউদের ঝি বানিয়ে রেখেছেন। আজ যখন সুযোগ এসেছে। রত্না, চুপ করো। উনি গুরুজন। ইনি গুরুজন, তুমি আমার গুরুজন নাও। তুমি হয়তো জানো না রত্না, আমার স্বামী কোনো রোজগার করেন না, তবু ওর মা ওকে বিয়ে দিয়েছিলেন এখানে একটা ঝি পাওয়ার জন্যে। আমি এ বাড়িতে আসা অব্দি তো ঝিয়ের কাজই করছি, সঙ্গে না হয় তোমার কাজটাও করে দেব, এতে আমার এতটা অসুবিধা হবে না। এখন কোনো কাজ করতে হবে তো বলো। বলো বলো, কি কাজ করতে হবে বলো। যে কাজ দেবে সবার সামনে ওকে করতে হবে। যে কাজ করতে বলবো করতে পারবে? হ্যাঁ বলো, কি করতে হবে? আমার শাশুড়িকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রেখে দাও। আমার আত্মীয় স্বজনরা একে দেখলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির আর কি দেখলে ভাই? এ কি আপনি? আমি তোমার বড় বৌদির মামা। হ্যাঁ, আপনি তাহলে আমার মাকে ঠকিয়ে। কে কাকে ঠকিয়েছে সেটা কি সবিস্তারে সবার সামনে খুললে বলবো? হ্যাঁ কাকু, তুমি বলে দাও। কাকু? হ্যাঁ, কাকু বাবার ছোট ভাইয়ের মতো। চাকরি পেয়ে দিল্লি চলে যাওয়ার আগে উনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। ছোটবেলা থেকেই আমি একে কাকু বলে ডাকি। যেদিন তোমার মাকে বোকা বানিয়ে কাকু বড়দির বিয়েতে নেওয়া 30,000 টাকা মিনতির সাহায্যে ফেরত নিয়েছিল, সেদিনই গিয়েছিল আমার বাবার কাছে বড়দার চিকিৎসার ব্যাপারে কথা বলতে। এত বছর ধরে যে কথা বলিনি, সেই বোবা হাঁদাটা আবার কথা বলবে নাকি? বলবে বলবে, সময় হলেই বলবে। আপনি কি ভেবেছিলেন যে আপনার ছোট ছেলের বউ আপনার মুখের উপর এভাবে কথা বলবে? কিন্তু বলছে তো। ও, তাহলে আপনি ছোট বৌমাকে এসব কথা বলতে শিখিয়েছেন? হ্যাঁ, আপনি আমার ভাগ্নির জীবনটা নষ্ট করে দিয়েছেন। তো ইচ্ছে থাকলেও তো আপনার গালে টেনে দুটো থাপ্পড় মারা যাবে না। কি বললেন? কি বললেন? আপনার দিদিকে কটু কথা বললাম বলে রাগ হয়ে গেল তো? এর চেয়ে ঢের বেশি রাগ হয়েছিল যেদিন আপনার দিদি আমার দিদিকে ঠকে এই বাড়িতে টাকার গয়না নিয়ে এসেছিল। আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তুমি কাকুকে চলে যেতে বলছো? হ্যাঁ, আমি চাই না যে ভবিষ্যতে আর কোনোদিন উনি আমাদের বাড়িতে আসুন। আমি আর দিদি যতদিন এই বাড়িতে থাকবো, কাকু আসবেন। কাকু যেদিন এই বাড়িতে আসা বন্ধ করবেন, আমরা সেদিনই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি চাইলে আমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে পারি। কি যাবো? কিরে ছোটদা, বল। দেখি হা করো তো, বড় করে বড় করে। গুড। এই পাশে এই পাশে। ভেরি গুড। তোমরা গিয়ে একটু বাইরে বসো, আমি একটু অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ। হ্যাঁ বলুন। ওষুধ খাইয়ে বা অপারেশন করে কোনো লাভ হবে না। তাহলে ও কি আর কোনোদিন কথা বলবে না? ও নিজে থেকে কথা বলবে না, ওকে কথা বলাতে হবে। কি করে? মাকে ছাদ থেকে পড়ে যেতে দেখে ও ভয় পেয়েছিল, আর তারপরেই ওর কথা বলা বন্ধ হয়ে যায়। ঠিক এইভাবেই ওকে আবার। কি ব্যাপার, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন?
বলেছে তুমি কথা বলতে পারবে না? এতদিন তোমাদের বাড়িতে এসেছি, কোনোদিন ছাদে নিয়ে যাওনি। চলো না দুজনে ছাদে ঘুরে আসি। চলো। এসো এসো না। বসো। শুনেছি ছোটবেলায় তুমি মার সঙ্গে কানামাছি খেলতে। এসো চলো আমরা দুজনে মিলে কানামাছি খেলি। কি হয়েছে? কি হয়েছে? কি হলো? আমি জানতাম ওভাবে হবে না, ও কিছুতেই কানামাছি খেলতে রাজি হবে না। তাহলে অন্য কোনো একটা উপায় বার করতে হবে। তুমি দিল্লি যাবে না? নন্দকে আগে ভালো করি, তারপর যাব। ততদিন তোমার চাকরি থাকবে, তার থেকে আমি বলি তুমি চলে যাও। চলে যাব? তার বিয়ের জন্য এসেছিলেন, সে ছোট ভাগ্নের বিয়ে তো 15 দিন আগেই হয়ে গেছে। আজ যাবো কাল যাবো বলে যাচ্ছেন না কেন? ছোট বৌমা, তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে চলে যেতে বলছো? দেখুন মা, উনি এসে দিদির ঘরটা দখল করলেন, তারপর আপনার ছোট ছেলের ঘরে ঢুকলেন, আমি আসার পর আপনার ঘরে গিয়ে ঢুকলেন। আমরা যদি কষ্ট করে একটা ঘরে থাকতে পারি তাহলে তোমার আপত্তি কিসের? আপত্তি থাকার জন্য নয়। আপনি এসে গেছেন? আমি আসবো যাব, কিন্তু থাকবো না। আপনি ওর দিদি ওকে ঘরের ভাগ দিয়েছেন ঠিকই, কিন্তু খাবারের ভাগ দিয়েছেন কি? খাবারের ভাগ? আপনার দুই ভাই বোন মিলে কি এক থালাতে ভাত খাচ্ছেন? খাচ্ছেন না। উনি ওনার বউ মেয়ে নিয়ে রত্নার স্বামীর পয়সায় এবেলা ওবেলা চব্বচর গিলছেন আর মোটা হচ্ছে। আপনি আমাদের সংসারের ব্যাপারে কথা বলছেন কেন? একটা বাইরের লোক মেয়ে বউ নিয়ে সংসারে থেকে গেল, তাতে কোনো আপনার আপত্তি নেই। আর যত আপত্তি আমি কথা বললি। উনি বাইরের লোক, এ সংসারে কেউ নন। আমিও বাইরের লোক, এ সংসারের কেউ নয়। উনি আপনার ছেলের মামা, আমি আমার ভাগ্নির মামা। মামা মামায় লড়াই হোক, আমরা দেখি। নে তাড়াতাড়ি গুছিয়ে ঘন্টাখানেক মধ্যে রওনা দেন। আপনার এ বাড়িতে থাকা চলবে না। চলবে না কেন? আমার মামা এ বাড়িতে থাকবে কি থাকবে না সেটা আমি বুঝবো। তবে তার আগে আপনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি আমার কাকুকে চলে যেতে বলছো কেন? আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি উনি প্রায় রোজই আমাদের সংসারে একবার করে এসে অশান্তি লাগাতে চাইছেন। শোনো খোকা, আমি যদি অশান্তি লাগাতে চাইতাম তাহলে প্রতারণার দায়ে তোমার মাকে জেলে পাঠাতাম, বোবা ছেলের বিনিময়ে। গয়না টাকা যা সঙ্গে করে এনেছিল সবই তো আপনি ফেরত নিয়ে গেছেন। টাকা গয়না নিয়েছে ঠিকই,
কিন্তু উনি বোবা ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে দিয়ে ওর জীবনটা যে নষ্ট করে দিলেন, সেটার কি হবে? আপনি কিন্তু ভুল করছেন। আপনার ভাগ্নিকে বলা হয়েছিল বিয়ের পিঁড়ি থেকে উঠে আসতে। উঠতে বলেছিল কে? তোমরা? উঠতে বলেছিল এর বাবা, কিন্তু এ ওঠেনি। নিজের দাদার উপর সহানুভূতি তোমার কোনোদিনই ছিল না। সৎ ছেলে বলে তোমার মারও সহানুভূতি ছিল না। সহানুভূতি দেখালো আমার এই শিক্ষিতা সুন্দরী ভাগ্নি। সাবিত্রী যদি তখন বিড়ি থেকে উঠে পড়তো, সম্মান থাকতো তোমাদের? কন্যাপক্ষ তো ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের বাড়ি থেকে বার করে দিত। মামা চুপ করো। সেদিন যে মেয়েটা তোমাদের পরিবারের সম্মান বাঁচাতে জেনে শুনে একটা বোবা ছেলের গলায় মালা দিল, তাকে তোমরা এই বাড়িতে এনে ঝি বানিয়ে দিলে, ঘর থেকে বার করে দিয়ে একবারে সিঁড়ির তলায় শুতে দিলে। মামা, ও একদিন ওর স্বামীকে সারিয়ে তুলবে। তার মানে ওই বোবা হাতাটা আবার কথা বলবে? ঠাকুরপো, ওর উপর অনেক অত্যাচার তুমি করেছো, শুনে আমি কিছু বলিনি। এরপর ওকে বোবা হাদা বললে কি করবে? মারবে নাকি? হ্যাঁ, টেনে দুগালে 2 চড় মারবো। কি বললে? তোর এত বড় সাহস যে তুই আমার হাত ধরলি? আজ তো শুধু হাত ধরেছি, এরপর কোনোদিন ওর গায়ে হাত তুলতে চাইলে এই হাতটা আমি ভেঙে দেবো। নন্দ, তুই কথা বলতে পারছিস? দাদা, হ্যাঁ বাবা। ওহ, আপনি? একটা ঝুঁকি তুই নিয়েছিস ওকে বিয়ে করে, আরেকটা ঝুঁকি নিতে পারবি? হ্যাঁ পারবো। কি ঝুঁকি নিতে হবে বলো? 1 সেকেন্ডের হেরফেরে তোর জীবন কিন্তু চলে যেতে পারে। ও যদি কথা না বলতে পারে, তাহলে আর জীবন রেখে কি লাভ বলো? তাহলে কাল বিকেলে প্রিন্সেপ স্টেশন ওকে নিয়ে আসবি, আমি থাকবো। আরে এগিয়ে গেছে, ধরে নেবো, এতে ভাবার কি আছে? আরে ও সময় মতো সরে যাবে, এতে ঘাবড়াবার কি আছে? আরে এতে ভাবার কিছু নেই, ও সরে যাবে, সরে যাবে। যাক যাক যাক, না যাক 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 যাক, না আরে যাক 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 যাক। আরে কথাই বলতে পারছো না, বেঁচে কি করবে? মরুক 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 মরুক। তুমি শুধু কথা বললেই তো হবে না, ও যাতে রোজগার পাতি করতে পারে, দিল্লি যাওয়ার আগে সে ব্যবস্থা করে যান। দিন রাত্রির বাড়িতে বসে না থেকে একটু বাড়ির বাইরে বের হোক। যার নিজেরই এত টাকা, সে রোজগার করতে বাইরে যাবে কেন? আমার টাকা কোথায় মামা? আছে ব্যাংকে, 1000-2000 নয়, লক্ষ লক্ষ টাকা। হাজার নয়, একেবারে লক্ষ লক্ষ টাকা। মামা, তুমি ওকে নিয়ে পরিহাস করছো? তুই কি করে ভাবলি যে নন্দকে নিয়ে আমি পরিহাস করবো? এই যে বললে ব্যাংকে ওর লক্ষ লক্ষ টাকা। ঠিকই বলেছে অভি, ব্যাংকে ওর টাকা না থাকুক, আমার তো আছে।
নন্দ আমার একমাত্র বংশধর, ওই তো আমার সব সম্পত্তির মালিক। আপনি এত বছর পরে থাক থাক থাক। ইনি কে? ইনি জনায়ের জমিদার দীননাথ চক্রবর্তী, আমার শ্বশুর মশাই, নন্দর দাদু। আপনি হঠাৎ? আমি আসতে বলেছিলাম। ও আপনি? হ্যাঁ, সাবুর মুখে শুনলাম জনায়ের জমিদার নন্দর দাদু। মেয়ে মারা যাওয়ার পর উনি নাকি এ বাড়িতে একদিনের জন্য আসেননি। পরশু নন্দ যখন কথা বলতে পারলো, তখন আমার মনে হলো যে দিল্লি যাবার আগে নন্দর জন্য একটা ব্যবস্থা করে যেতে হবে। তাই কাল সন্ধ্যাবেলা আমি জনাই গেলাম। নন্দর কথা ওনাকে খুলে বলতে উনি বললেন, ছাদ থেকে পড়ে আরতির অপমৃত্যুর পর আমি আরও বাড়িতে যাইনি, যেতে মন চাইনি। আপনার নাতিটার কথা একবারও মনে পড়েনি? আপনার মেয়ের একমাত্র স্মৃতি। আপনি মেয়ে হারিয়েছেন, আর নন্দ মায়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে কথা বলার শক্তি। আপনার বিশাল সম্পত্তি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আর আপনার নাতি রোজগার করতে পারে না বললেও সৎ মা সৎ ভাইয়ের ওকে চাকলের মতো খাটায় আর চালা কাঠ দিয়ে পেটায়। বলুন তো, এতে কি আপনার মেয়ে মরে গিয়েও শান্তি পাবে? ওর আত্মার শান্তি। চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। এত বছর ধরে আমি শুধু নিজের দুঃখটাই বুকে চেপে ধরে বসে আছি। আমার নাতির দুঃখের কথাটা আমি একবারও ভাবিনি, একবারও ভাবিনি আমার একমাত্র বংশধরের কথা। আপনি ওদের বাড়িতে থাকবেন, আমি ঠিক 4টের সময় ব্যারিস্টার নিয়ে ওদের বাড়িতে যাব। দাদু ভাইয়ের মায়ের সম্পত্তি দাদু ভাইকে দিয়ে নাথ বউ সমেত ওকে এখানে নিয়ে আসবো। তুমি এসেছো, কিন্তু আমরা তো তোমার সঙ্গে যেতে পারবো না দাদু। যেতে পারবে না? না দাদু, সেই ছোটবেলায় মাকে হারিয়ে আমি নতুন মাকে পেয়েছি। তুমি কি চাও তাকেও আমি হারাই? নন্দ, তুমি আমাকে যতই মারো, যতই বকো, তবু তবু তুমি তোমার মা। ঠিক আছে, তুমি যখন যাবেই না, তখন আমি আর জোর করব না। মিস্টার সান্যাল, বলুন স্যার। দিন ওকে ওর সম্পত্তি বুঝিয়ে দিন। আমার নয়, আমার মায়ের সম্পত্তি তুমি আমার নতুন মাকে দাও। এই মাও তো তোমার মেয়ের মতো। ওরে হতভাগা, তোকে যে আমি কুকুর বেড়ালের মতন মেরেছি বাবা, আর তুই তুই আমাকে আজ মায়ের সম্মান দিলি। নিয়ে নিন, নিয়ে নিন, আর সুদটা নিতে আমাদের বাড়িতে চলুন। কিরে, সুদ নিতে? ওই 30,000 টাকা নগদ আর 15 ভরি সোনা। এভাবে বলে কেন আমাকে লজ্জা দিচ্ছেন? লজ্জা দিচ্ছি না দিদি, নন্দ বোকা নয়, প্রকৃত মানুষ, কথাও বলছে। ওটা আপনাদের প্রাপ্য। টাকাটা আমার, কিন্তু এই হাতটা বড় বৌমার। আর দেরি করলে চলবে না, ট্রেনের সময় হয়ে গেছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে, চলি। হ্যাঁ, সুটকেসটা আমি নিয়ে যাব। তুমি? হ্যাঁ, এই পয়মন্ত সুটকেসটা মাথায় তোলার পর থেকেই একটার পর একটা সমস্যা আমার কেটে গেছে। এটা তুমি মাথায় নেবে নাকি? নিশ্চয়ই। রামের ভাই ভরত দাদার খরমজোড়া মাথায় নিয়েছিল, আমার পরিত্রাতার এই সুটকেসটা মাথায় নিতে পারবো না। আরে থাক 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 থাক,
ওরে ওঠ 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 ওঠ। ভালো থেকো, চলি।